প্রিয় দর্শক, বৈষম্যহীন বাংলাদেশ দেখবার প্রত্যাশায় এসটিভি 52 আয়োজিত আজকের সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে সময়ের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবতার সঙ্গতিসম্পন্ন একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নজরুল ইসলাম সাচি। সংখ্যায় 100-200 নয়, প্রায় 2500-র কাছাকাছি আনসার চাকরিচ্যুত হয়েছিলেন সেই 1994 সালে। 1994 সালে সেই ব্যাটালিয়ন আনসারদের চাকরিচ্যুতর ঘটনার পরবর্তী সময়ে আন্দোলন সংগ্রাম এবং বর্তমান অবস্থা পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য আমাদের আজকের আয়োজনে স্টুডিওতে সরাসরি উপস্থিত হয়েছেন চাকরিচ্যুত ব্যাটালিয়ন আনসার এই বাহিনীর, বিশেষ করে চাকরি ফিরে পাওয়ার প্রত্যাশায় যে আন্দোলন সংগ্রাম করছেন সেই আন্দোলন সংগ্রামের সভাপতি এপিসি মোজাম্মেল হক। এপিসি মোজাম্মেল হক, আপনাকে আমাদের এসটিভি 52 এর আয়োজনের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। পাশাপাশি নায়েব মোহাম্মদ কামরুজ্জামান, আপনাকেও আজকের আয়োজনের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ঐতিহাসিক জুলাই আগস্ট রক্তক্ষয়ী আন্দোলনের পরে আমরা মাঠে নানান ধরনের সমস্যা, নানান সেক্টরের নানান সমস্যা, কারোর চাকুরিচ্যুতির সমস্যা, কারোর বরখাস্তের সমস্যা, কারোর ন্যায্য অধিকারের সমস্যা, এই নানান সমস্যার আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। সে আন্দোলন ঢাকার রাজপথে, কোথাও প্রেস ক্লাব, কোথাও শাহবাগে। এই প্রেস ক্লাব, শাহবাগ সহ পুরো ঢাকা শহর জুড়েই এই আন্দোলন সংগ্রাম এখনো অব্যাহত রয়েছে। কেউ অবস্থান ধর্মঘট করছেন, কেউ মিছিল করছেন, কেউ প্রতিবাদী মিছিল করছেন, কেউ আবার স্মারকলিপি পেশ করছেন সচিবালয়ে, আবার কেউ এই অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি আমাদের নোবেল লরিয়েট অধ্যক্ষ ডক্টর ইউনূস সাহেবের সেই দ্বার প্রান্তে যমুনায় সেখানেও হানা দিচ্ছেন। এই যে অবস্থা, এই যে দুরবস্থা, এই যে বর্তমান বাস্তব পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি, আজ এখানে এই সময় আমি যখন আপনাদের সামনে এই কথাগুলো বলছি, তখন এই শত শত আনসার, বিশেষ করে তারা তাদের রুটি রুজির সেই অবস্থাটা ফিরে পাওয়ার জন্য, ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য মাসের পর মাস তারা কেউ কখনো খেয়ে কখনো না খেয়ে তারা অনশনে আছেন। এই যে বিশেষ করে এই শত শত মানুষদের সেই নাগরিক অধিকার, মৌলিক অধিকারের জন্য স্বাধীনতার 54 পরেও আমাদের অনশন করতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে এই স্বাধীনতা প্রিয় বাংলাদেশে। এ পর্যায়ে এই ঘটনার শুরুটা কখন হয়েছিল, কোন প্রেক্ষাপটে হয়েছিল, বিষয়টা আমি আপনাদের সামনে আনবো এবং জনাব মোজাম্মেল হক, এই ঘটনার শুরুটা কখন ছিল এবং শুরু ইস্যুটা কি নিয়ে ছিল আপনাদের? আসসালামু আলাইকুম। আমরা 1994 সালে বর্তমান সরকারের যে সদস্যরা ডিপার্টমেন্টের যে সুযোগ সুবিধাটা ভোগ করতেছে, এটাই ছিল আমাদের ন্যায্য দাবি। কিন্তু ওই টাইমে সরকার আমাদেরকে জেল হাজতে প্রেরণ করলো। এইদিকে দাবিগুলো মেনে নেব, সব দাবি তারা মেনে নিছে, কিন্তু জেল হাজতে থাকা অবস্থায় 2 মাসের মধ্যে আমাদেরকে চাকরি থেকে বহিষ্কার দেখাইছে কাগজ কলমে, কিন্তু কোর্ট থেকে কোনো বহিষ্কার করে নাই। এবং পরবর্তীতে আমরা রায় পাই। রায় পেয়ে ডিজি মহোদয়, সচিব মহোদয়ের কাছে যোগাযোগ করলে তারা আমাদের কোনো যোগদান দেয়নি। দাবিগুলো মেনে নিল, আবার বই ফেরত আপনাদের জেলে প্রেরণ করলো। এটা তো দ্বৈত অবস্থানে চলে গেল সরকার। এই সরকারের এই দ্বৈত অবস্থানে যাওয়ার কারণটা কি ছিল? কারণটা সরকারের এখন কি মনোভাব বুঝি না, কিন্তু কোর্ট তো আমাদেরকে বেকসুর খালাস দিছে, কিন্তু কোর্টের রায় তারা অমান্য করে গেল। ওই সময় কোর্টের রায়টা আপনারা, এই যে 1994 সালে ঘটনা ঘটলো, আপনারা জেল হাজতে গেলেন, জেল হাজতে যাওয়ার কতদিন পর আপনার কোর্টে শরণাপন্ন হলেন, আইনে শরণাপন্ন? যখন দেখলাম যে তারা আমাদেরকে যোগদান দিচ্ছে না, তখন আমরা আবার 2003 সালে হাইকোর্টে রিট করি চাকরি ফেরতের বিষয়। আচ্ছা, সেখানে যে কোনো কারণে, ত্রুটির কারণে আবার হাইকোর্ট এবং ডিপার্টমেন্ট আমাদের উপর আবারও মামলা দেয়। আচ্ছা, সেই মামলা 2003 সাল থেকে 2013 সাল পর্যন্ত নিম্ন আদালতে আমরা সেই মামলা জেল হাজত কেটে আবার সেখানে আমরা রায় নিয়ে আবার হাইকোর্টে 2015 সালে আমরা তাকে রিট করলে আমার এই রিটে হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়ে দেয়। 2015 সালে রিট করি, 2017 সালে আমাদের পক্ষে রায় দিয়ে দেয়।
পক্ষে রায় দেয়, আমাদের পক্ষে রায় দিয়ে দেয়। রায় তো হয়, রায়ের কপি আইন মন্ত্রণালয়ে যায় সরকারের টেবিলে, যত প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারের টেবিলে গেল, জি। সচিবিক টেবিলে। সেই সচিবিক জায়গাতে যাওয়ার পরে সরকারের অবস্থান থেকে আপনাদেরকে কিভাবে বিষয়টা গুরুত্ব দিয়েছে? মোটেই গুরুত্ব দেয়নি। আমরা আবেদন নিবেদন করেছি, আমরা বারবার তাদের কাছে আমরা স্মরণাপন্ন করেছি, ডিজি আনসার মহোদয় এবং সচিব মহোদয়ের কাছে, মোটেই কোনো গুরুত্ব দেয়নি। 17 সালে আমরা রায় পাচ্ছি, ওই রায়টাকে ওরা কেন্দ্র করে তড়িঘড়ি করে ওরা 2018 সালে আপিল করছে। জি, 2018-তে। 2018-তে আপিল করছে। হ্যাঁ। এই আপিলেও আমরা 2022 সালে রায় পেয়েছি। রায় পাওয়ার পরও আমরা তাদের কাছে আবারও আবেদন নিবেদন করছি যোগদানের জন্য, কোনো সাড়া দেয়নি। 2022 সালে তখন এই রায়টাতে একটু ছিল যে যাদের বয়স আছে তাদেরকে যোগদান, আর যাদের বয়স নেই তাদেরকে বেনিফিট দিবে। ওখানে আইনে আর কোনো তাদেরকে বাধা নেই, পরিষ্কারভাবে লেখা আছে। সেখানে তারা কোনো গুরুত্ব দেয়নি। না দেওয়ার পরে তখন আমরা হয়রান হওয়ার পরে বাধ্য হই আমরা টাইমসে একটা রিভিউ করছিলাম, টাইম দেয়নি, টাইমটার জন্য আমরা রিভিউ করছিলাম। এই রিভিউটাকে আবার 2025 সালে আমাদের পক্ষে পূর্বের রায় বহাল রেখে রায় দেয় মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি বেঞ্চ 2025 সালে। জি। ওই রায় নেওয়ার পরে আবারও আমরা তাদের কাছে যাই, তারা কোনো মানে সুরাহা দেয় না, কোনো আমাদের সাথে বসে না। তখন আমরা বাধ্য হই গত 29শে জুন হইতে আজ পর্যন্ত 65 দিন আমরণ অন্বেষণে খিলগাঁও আনসার সদর দপ্তরে গেটে অবস্থান করছি। সেখান থেকে আমরা স্মারকলিপি ডিজি মহোদয়কে দিচ্ছি, সচিব মহোদয় দিচ্ছি, কিন্তু কোনো অফিসিয়ালভাবে আমরা কোনো চিঠি এখন পর্যন্ত পাইনি। তো আপনি জনাব নায়েব মোহাম্মদ কামরুজ্জামান, আমি আপনার কাছে আসছি। এই যে আপনারা এখন মাঠে চোখ গেলেন, রিট পেলেন, রিট পেলেন, মাঠে আন্দোলনে গেলেন, এই মাঠের আন্দোলনের চিত্র কি সরকারের চোখে আছে? এবং সরকারের সচিব দপ্তরে এই আবার আপনার রিট পেলেন, মাঠে আন্দোলন করছেন, এই যে খুব সংকটাপন্ন পরিস্থিতির মধ্য দিয়ে এই জায়গাতে সরকারের অবস্থান এবং এটা বিষয়টাকে কিভাবে কতটা গুরুত্ব দিচ্ছে? সরকার গুরুত্ব দিচ্ছে না। মিডিয়া, সাংবাদিক প্রচার বিভিন্নভাবে হচ্ছে, ওই তোমাতেই শেষ। কিন্তু যখন আমরা স্মারকলিপি জমা দিতে যাই, লাস্টে যখন জমা দিই মহাপরিচালকের কাছে, ডিজি মহোদয়ের কাছে স্মারকলিপি জমা দিই, সেদিন আমাদেরকে ডিজি মহোদয় বলছে যে আমি দিয়ে যাও, আমি দেখতেছি। আচ্ছা, দেখতেছে আজ কয়েকদিন দিছে স্মারকলিপি, কিন্তু এখনো দেখতেছে, এখনো সে দেখার কোনো আমরা আলোকে। আওয়াজটা কি মনে হচ্ছে উনি জোরালো আওয়াজ দিচ্ছেন না আপনাদের সান্ত্বনার আওয়াজ দিচ্ছেন? উনি মানে অভয়বাণী শোনাচ্ছেন। আওয়াজটা হচ্ছে কিরকম, মানে বল না, দুর্বল। আপনারা তখন মানে প্রতিনিধি দল বা আপনাদের অবস্থান থেকে ওনাকে এই মানে এই যে 94 সালের বিষয় 2025-এ এসে এখন ঠেকে আছে, এটা সমাধান, এখানে আইন আপনাদের পক্ষে, আন্দোলন এবং আইন দুটো আপনাদের পক্ষে আছে, এই জায়গাতে এই চিত্র দেখে তার ওনার অবস্থান থেকে উনি কি অবস্থা দিচ্ছেন? উনি আওয়াজ দিচ্ছে এতটুকু, আমি তো আছি, আমি দেখতেছি। আপনারা আমার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন, আমি দেখতেছি। আচ্ছা, আমি এখন এই যে অনশন আপনারা করছেন হ্যাঁ, দুরবস্থার মধ্যে, হ্যাঁ, তো এই যে বিষয়টাকে নিয়ে মাঠের আন্দোলনটাকে আপনাদের পরবর্তী স্টেপ আপনাদের কি হতে পারে? আপনাদের অনশন তো লাস্ট স্টেজে চলে যায় আন্দোলনের, মিছিল, মিটিং, বিক্ষোভ, স্মারকলিপি দেওয়ার পরে অনশন তো চূড়ান্ত পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে আছে। এই চূড়ান্ত পর্যায়ে যদি সরকার বলছেন দেখছেন করবেন, এরপরে পরবর্তী আপনাদের স্টেপ কি? যতদিন পর্যন্ত আমরা এটা সারা শব্দ না পাই, কোনো বাস্তবায়ন না পাই, কোনো আলোর আশা না পাই, আমি তো মরেছি, আমি মরেই যাব, তাও আমি আলোর আশা দেখার চেষ্টা করব। আমাদের এই পদক্ষেপ এখন কারোর পিছনের জায়গা নাই। কিন্তু এই যে বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমাদের প্রায় 1500-এর উপরে ছাত্র জনতা রক্ত দিল, শহীদ হয়েছে, হাজার হাজার অন্ধ মানে আহত হয়েছে, শত শত অন্ধ হয়েছে। এই যে এত রক্ত দেওয়া, এত অন্ধত্ব হওয়া, এত আহত হওয়া, যে আমরা একটা ঐতিহাসিক একটা রক্তক্ষয়ী আন্দোলন হলো, আন্দোলন পরে ইউনূস সাহেবের একটা সরকার, যিনি নোবেল লরিয়েন্ট, এই জায়গা থেকে আমরা ডিজি সাহেব তো আছে, পাশাপাশি সরকারের মন্ত্রণালয় মন্ত্রী পর্যায়ে আছেন, তাদের দৃষ্টিভঙ্গিকে আপনারা ধরতে পেরেছেন? তাদের অবস্থান কি?
বিশেষ করে উপদেষ্টা পদে যিনি আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা? এটা আমি বলি, জি, এটা দৃষ্টিভঙ্গির জন্য তাদেরকে আমরা অবগত করাছি। প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিজি মহোদয়কে স্মারকলিপি দিয়ে হয়েছে। ডিজি মহোদয় পরিষ্কার মিডিয়ার থেকে বলছে নাম বলা প্রকাশ করার না বলা শর্ত তিনি বলে গেছেন যে এটা অনেক দিনের ব্যাপার, এটা মানবিক দৃষ্টি, এটা তাদের এই সরকার যদি সাড়া দেয় তাহলে উনি এটা ব্যবস্থা নেবে। এই কথা মিডিয়াদের এবং সাংবাদিকদের কাছে উনি জবাব দিয়েছে। কিন্তু আমরা আজ 31 বছর বৈষম্যহীন শিকার। কেন শিকার? ওনার মামলায়, সরকার মামলাতে, সেই মামলায় একের পর এক মামলায় আমরা বৈষম্য শিকার। দোষটা তো আমাদের না, উনি ঘুরেছে আজকে ঘুরে 31 বছর ওনার কারণে। এখন জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং রিভিউ কোর্ট, এইসব কোর্টে 31 বছর গেছে, উনি আমাদের ঘুরেছে। উনি কিন্তু এটা ব্যবস্থা করতে পারতো তৎকালীন সময়, তাড়াতাড়ি না করে খালি একের পর এক মামলা দিয়ে আমাদেরকে ঘুরেছে। এটা কি দোষ আমার? আর বর্তমান যে সরকার আছে, এই সরকারে দেশ চালাচ্ছে, এই সরকারের আমাদের রায় পাচ্ছি, এই সরকারের হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে, কিন্তু আমরা কোর্টের রায়, মহামান্য আদালতের রায় শ্রদ্ধা করি। ওনারা কি শ্রদ্ধা করে না? আদালতের রায় যদি ওনারা শ্রদ্ধা যতদিন করে নাই, চাকরি আমাকে দেয় কা না দিক, আদালতের রায় যতদিন শ্রদ্ধা উনি করে নাই, সম্মান করে নাই, অতদিন আমরা মাঠ ছাড়বো না, ততদিন আমরা মাঠে থাকবো। ডিজি মহোদয়কে এই বিশেষ করে আপনারা এই যে অনশন করছেন, এত আন্দোলন, এত সংগ্রাম, এত যে, ওনার সাথে আপনাকে মানে এটা একটু জোরালো ভাবে আওয়াজটা দেন না যে স্যার আমাদের এই দুরবস্থা কতদিন চলবে, আমরা কতদিন আর রাস্তায় রাস্তায় এইভাবে অনশন করব, আমাদের এই দুরবস্থা দেখে কি আপনার একটা মহানুভূতি বা মনুষ্যত্ববোধটা জাগে না? স্যার সমাধান দেন দ্রুত আপনারা, এ ধরনের জোরালো আওয়াজটা আপনারা দেন না? ওনার কাছে আমরা বলছি, যখন 60 দিন পড়ছিল না তখন বলছি যে আজ 60 দিন অতিবাহিত হতে গেল, আমরা তো মানুষ, জি, আমাদের বাইচে থাকার অধিকার আছে। আমাদের কোর্টের রায় নিয়ে এমনকি আপনার আমাদের কোনো দিক থেকে কাগজে কোনো বাধা ছিল না, হ্যাঁ, বাধা নাই, আমরা চারিদিকতে ফর্সা করে নিয়ে আইছি। এর আগে উনি আমাকে বলছিল যে আপনারা কোর্টের রায় ক্লিয়ার করে নিয়ে আসেন, আমি দেখব। তো কোর্টের রায় যখন আমি ক্লিয়ার করে নিয়ে আসছি, আমার হাইকোর্টের রায়, জজ কোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায়, এমনকি রিভিউর রায়, আমি ক্লিয়ার, আমার কোনো জায়গায় বাধা নাই। তাহলে আমি এখন সব জায়গায় রায় সুন্দর মতন স্পষ্ট করে নিয়ে আমি টার্গেটে বসছি। সাজা হলে তো মাফ করতে হবে। আপনার রায়, আপনার রায় আছে, আপনার যৌক্তিক দাবি আছে, তো এই রায় যৌক্তিক দাবি নিয়ে কি আপনার মহাপরিচালক ডিজি মহোদয়ের সাথে আপনারা আপনাদের থেকে জোরালো তার টেবিলে কি আপনারা আলাপ আলোচনা করেন না? আমরা চেষ্টা করলে ব্যর্থ হই, আমরা চেষ্টা করি, উনি দেয় না। ওই গেট তো মাতে গেলেই আমরা বাধা পড়ি, উনি আমাদের সাক্ষাৎকার নেয় না, ওই তোমাতে পৌঁছাতে দেয় না। আচ্ছা, বহুত চেষ্টা করেছি। উনি কি জেনারেল, আপনাকে বুঝেন যে জেনারেলের গন্ধনা আছে, মানে ওই উত্তরপাড়ার জেনারেলের সেই ড্রেস বা ওই দাম্ভিক বিষয়টা তার মধ্যে কাজ করে, ভূমিকাটা, সেটা ওনার ব্যক্তিগত বিষয়টা বুঝতে পারেন? না, সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার। বিলম্বিত হওয়ার কারণ এখন কারণটা আপনার ধরতে, বিলম্বিত কারণ হচ্ছে যে এটা আপনার উনি বারেবার তুলে ধরতেছে বিগত হয়ে গেছে অনেক, জনসংখ্যা অনেক। এখন আমার এটা করতে গেলে বিগত হয়েছে, আমাদের দাবি তো যৌক্তিক, ন্যায্য, বাস্তব দাবি। এই বিষয়টা আপনার টেবিলে ন্যাশনাল স্যার, আমাদের দাবিটা তো ন্যায্য, যৌক্তিক, বাস্তব। আমাদের দিকে হাইকোর্টের রায় আছে, সুপ্রিম কোর্টের রায়, সব আদালতের রায় আমাদের দিকে। তা স্যার আপনার এই সরকার, বিশেষ সরকার এবং আপনার অবস্থান থেকে আপনারা আদালতের প্রতি শ্রদ্ধা জানান, নাগরিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানান, সম্মান জানান। এই বিষয়টাকে আপনারা এইভাবে জানেন না যে যৌক্তিক দাবি, বাস্তব দাবি, ন্যায্য দাবি, আমাদের সর্ব জায়গা থেকে আদালতের রায় আছে, রায় যেহেতু আছে সেই জায়গা থেকে আপনারা গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের দিকে সমাধান করে দেন। বলুন। জি, সমাধান করে দেবে। আমার একটা কথা বুঝোই যে আমি আপনাদেরকে তো বলছি আমি দেখতেছি,
সমাধান কে করবে? জি। সমাধান আমার সরকার, ডিজি মহোদয়, আমার সরকার সচিব মহোদয়, আমার- দুজন সমাধান করে দিবে। হ্যাঁ আমার সরকার উচ্চ লেভেল না, অন্য মন্ত্রণালয় না, আমার সরকারের দুইজন চাকরি খাইছে ওনারা দুইজন, আবার পার্টি আছে মামলায় ওনারা দুইজন, এবং রায় দিয়ে মার করছে ওনাদের দুইজন। আমার চাকরি ওখানে বিচারে পেয়ে গেছি, এবং যাই দেখ রায়তে যাই টুকটাক যাই দেখ সেটা বহাল করবে ওনারা দুইজন। ওনারা দুইজন কি করবে আপনারা দেশবাসী আছেন, মিডিয়া আছেন, জি। আপনারা তাদেরকে একটু শোকেস করেন, সেটা তাদেরকে একটু তুলে একটু ধরেন। ধরেন যে তারা এরা কি করবে, এই লোকগুলো কি এখানে না খেয়ে মারা যাবে, না তাদের কোনো একটা ব্যবস্থা হবে। সরকার, এই সরকারে দেশ চালাচ্ছে, এই সরকারে বহু কর্মসংস্থান দিচ্ছে, তো সবার দাবি মানতেছে। আমরা হাইকোর্টের ডকুমেন্ট নিয়ে, হাইকোর্টের পাওয়ার নিয়ে, হাইকোর্টের আদেশ নিয়ে আমরা আসছি। আমাদের কোনো নির্দোষ, যদি আমাদের অন্যায় হতো তাহলে ওখানে আমাকে এতদিন থাকতে দিত না, 5 হাত বাড়ি দিয়ে উঠিয়ে দিত। এখন পারতেছে না আমাকে তুলে দিতে, পারতেছে না আমাদেরকে এটা ব্যবস্থা করতে, এবং আমাদেরকে ব্যবস্থা করতে কেন পারতেছে না। আমরা সময় দেবো, ওনারা আসি আমাদের সময় চাক, আমরা সময় দেবো। ডিজি মহোদয়ের পরে তো উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন। আপনার এর পরের আন্দোলনের এই কর্মসূচিটাকে সে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ওই টেবিলে নেওয়ার জন্য, ওই জায়গাতে নেওয়ার জন্য আমরা পরবর্তী কর্মসূচি কি কর্মসূচি নিতে যাচ্ছেন? আমরা তো অত পাওয়ারফুলি লোক না যে তাদের কাছে সরাসরি আসে কর্মসূচি না। আমরা যেখানে আসি ওইখান থেকেই আমাদের কর্মসূচি, ওইটুকু পর্যন্ত আমাদের পাওয়া। জি। ওইখানে তারা আসি, আমাদেরকে সময় চাইলে সময় দেবো। ওইখানে যদি তারা বলে যে হ্যাঁ তোমাদের আমাদের দাবি নিছি, তোরা উড্ড করবো, আর যদি বলে হ্যাঁ যারা যারা এখানে আমরা অনুষ্ঠান আছেন তাদের তালিকা করেন, তাদেরকে আমরা দেখতেছি, ওনারা যেটা বলবে এটাই মানব। আর এখান থেকেই আমার অনুষ্ঠানে বসার পর থেকেই পর্যায়ক্রমে এই দুটো চিঠি হয়েছে। জি। হ্যাঁ, চিঠি হয়েছে, দিদি স্বীকার করে গেছে, এগুলো সব রায়গুলো সব স্বীকার করে গেছে। প্রিয় দর্শক, এই আমি বিশেষ করে চাকরিচ্যুত ব্যাটালিয়ন আর্টসানদের 1994 সালে একটি ঘটনার মধ্য দিয়ে প্রায় 2500 আনসারকে চাকরিচ্যুত করা হয়েছিল, এবং এর মধ্যে 4 শতাধিক মারা গেছেন সময়ের বাস্তবতায়। আন্দোলন সংগ্রাম দুরবস্থার মধ্য দিয়ে ওনারা জেল কেটেছেন, নির্যাতিত হয়েছেন, এবং প্রায় 30 বছর ধরেই আন্দোলন সংগ্রাম জেল জুলুম খেটে চলেছেন, এখন অনশনে আছেন। এবং আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখুন সরকারের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের রায়ের সেই কপি, সর্বোচ্চ আদালত, জজ কোর্ট থেকে শুরু করে সর্বোচ্চ আদালত ওনাদের পক্ষে, স্বার্থের পক্ষে রায় দিচ্ছে। কিন্তু এরপরে প্রিয় দর্শক, প্রশ্ন থেকে যায়, এটাকে আমাদের সেই আমলাতান্ত্রিক যে জটিলতা, সেই লাল ফিতার দৌরাত্ম্য, এই দৌরাত্ম্যর যে বাজে একটা সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছিল, এবং রাষ্ট্রযন্ত্র ফুটো হয়ে গেছিল, ফুটো হয়ে যায় রাষ্ট্রযন্ত্র, এখন আবার সেই রিপেয়ার করার কাজও চলছে। সেই মোমেন্টটা আমরা আজকের আয়োজন করেছি। তো আপনারা এই বিশেষ করে চাকরিচ্যুত আনসারদের এই সংগঠনের সভাপতি মুজাম্মিল হক এবং কামরুজ্জামান, দুজন ওনাদের সে আন্দোলনের শুরু থেকে বর্তমান পর্যায়ে নানান সময়, নানান অবস্থা, নানান পরিস্থিতির কথা বললেন। আন্দোলন, মাঠের আন্দোলন, জেল জুলুমের কথা, এবং হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ের কথা, এবং এরপরে বর্তমান বাস্তবতায় ওনারা মাঠে আছেন, অনশনে আছেন, অনশন করেই যাচ্ছেন, ডিসি সাহেবের সাথে দেখা করেই যাচ্ছেন। ডিসি সাহেব বলছেন দেখছি, দেখবো, এই সেই করে জিনিসটা আরো ঝুলিয়ে দিচ্ছেন। আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আগামী দিনে বাংলাদেশ ন্যায্যতা সমতার বাংলাদেশ হোক, এবং আমরা অচিরেই জন্য আমাদের সরকার যিনি যে বা যারা আছেন তারা এই বিষয়টা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করেন, কার্যকরী পদক্ষেপ নেন, সেই প্রত্যাশা রাখি। এবং আপনারা বিশেষ করে এই মানবিক বিষয়টাকে আপনারা দেখবেন, কমেন্টস করবেন। আপনাদের দেখা কমেন্টস আমাদের বিশেষ করে এই যে মানে মানবিক মনুষ্যত্ব প্রবল একটি বিষয়, এবং প্রায় 2000 মানুষের উপরে তাদের ন্যায্য দাবি অধিকারের বিষয়টা যেন সরকার বাস্তবায়নের দিকে দ্রুত নিয়ে যায়, এবং বাস্তবায়ন হয় সেই প্রত্যাশায় আবার আপনাদের বিশেষ করে জনাব মোজাম্মেল হক এবং কামরুজ্জামান আপনাদের উভয়কে STV 52 এর আয়োজনের পক্ষ থেকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।